আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসা রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপক হচ্ছে 1 এবং 2 এর কিছু ডাটা দেওয়া আছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রথমে ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দেই। ক নাম্বার প্রশ্নে বলছে পি ও কিউ বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে বলছে। সো দেখো উদ্দীপকে দেখো 1 নাম্বার ডাটায় দেওয়া আছে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এইটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এইটা। এখন আমাদের কি বের করতে বলছে? পি কিউ রেখার ঢাল, অতএব পি কিউ রেখার ঢাল হবে পিকিউ রেখার ঢাল হবে দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে সেইটার ঢাল বের করার ফর্মুলা হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1 x1 y1 তারপরে হচ্ছে x2 y2 কে আমি বুঝে দিচ্ছি। প্রথম বিন্দু যেটাকে ধরবা সেটার ভুজটা হচ্ছে x1 আর কোটিটা হবে হচ্ছে y1, আর দ্বিতীয় বিন্দু যেটাকে ধরবো সেটার ভুজটা হবে x2 আর হচ্ছে কোটি হবে y2। সো আমরা p বিন্দুকে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো, তাহলে এটা হবে x1, এটা হবে y1, আর q কে আমরা দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরবো, এইটা হবে হচ্ছে x27 আর -3 হচ্ছে y2। তাহলে ফর্মুলা কি y2 y1, তাহলে y2 কি হবে, এটাকে দ্বিতীয় বিন্দু যেহেতু ধরছি দ্বিতীয় বিন্দুর কোটিটা হবে হচ্ছে y2, তাহলে y2 এর মান কত হবে -3, এরপর হচ্ছে ফর্মুলার মাইনাস, এরপর হবে হচ্ছে y1 কত হবে এইখানে হচ্ছে -3। সো এই মাইনাস মাইনাস এখানে প্লাস 3 হয়ে যাবে। এবার হচ্ছে নিচে আসবে হচ্ছে x2 x1, x2 হবে হচ্ছে 7 মাইনাস হচ্ছে x1 হবে হচ্ছে 2। তাহলে দেখো -3 আর হচ্ছে +3, তাহলে হচ্ছে 0 ডিভাইডেড হচ্ছে নিচে হবে 5। 0 ডিভাইডেড সামথিং সেটা রেজাল্ট হচ্ছে 0 হয়। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 0। 0 মানে হচ্ছে তারা হচ্ছে একই রেখার উপর আছে, এই কারণ হচ্ছে এই দুইটা ঢালটা 0 আছে। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে দেখাও যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। সো উদ্দীপকের 1 নাম্বার ডাটায় দেয়া আছে দেখো পি কিউ আর বিন্দুর স্থানাঙ্ক, এই তিনটা স্থানাঙ্ক দ্বারা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে এইটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই সমকোণী ত্রিভুজ একটু নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ও সরি পি কিউ তো দেয়া আছে, এগুলো পি কিউ দেই, ধরতে হবে না। ধরি হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আমরা ধরলাম। এখন সমকোণী ত্রিভুজের এটা যদি একটা সমকোণ হয়, এই সমকোণের বিপরীত বাহু এইটা কিন্তু হবে হচ্ছে এই বাহু কিন্তু হবে হচ্ছে অতিভুজ। আর কোণ আমরা হিসাব করবো, এটা ত্রিকোণমিতি হলে আমরা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি বিবেচনা করতাম। আর এই বাহুটা হবে কিন্তু হচ্ছে, ধরলাম এটাই ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাই তো। আর সমকোণী ত্রিভুজের থেকে আমরা কিভাবে বলবো যে এটা একটা সমকোণী? আমরা কোনোভাবে যদি এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, দেখাতে পারি, তাহলে একটা প্রমাণ করতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। বাট এই স্থানাঙ্ক থেকে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা কোনটা প্রমাণ করতে পারবো না। আবার হচ্ছে আরেকটা কন্ডিশন আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা বিখ্যাত ফর্মুলা আছে যে লম্ব স্কয়ার প্লাস অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের আরেকটা প্রমাণ করার শর্ত হচ্ছে হতে হবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। আর এগুলো লম্ব ভূমি অতিভুজ, আমরা কিন্তু দুইটা বিন্দুর কিন্তু এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, পি কিউ বা পি আর, তারপর হচ্ছে কিউ আর, এগুলো কিন্তু আমরা খুব সহজে হচ্ছে একটা ফর্মুলা দিয়ে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব বের করার থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে এই প্রশ্নটি আমরা এভাবে প্রমাণ করব যে এই সত্য দিয়ে যদি লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়, তাহলে কিন্তু
পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হবে। সো আমরা জানি না কোনটা অতিভুজ হবে, কোনটা লম্ব, কোনটা ভূমি হবে, বাট এইটা আমরা জানি যে সব সময় কিন্তু অতিভুজটা অবশ্যই বড় হবে। সো দেখো, তাহলে আমরা হচ্ছে পি কিউর হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করি। অতএব পি কিউ বাহুর দৈর্ঘ্য, আমরা জানি না পি কিউ লম্ব হবে না ভূমি হবে, পরে আমরা বুঝতে পারবো কোনটা কি হতে পারে। পি কিউ বাহুর দৈর্ঘ্য, পি কিউ বাহুর দৈর্ঘ্য হবে দুইটো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সেইটার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বের করে ফর্মুলা হচ্ছে √x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 হোল স্কয়ার। বুঝছো? তাহলে দেখো, আমরা হচ্ছে পি কিউ যেহেতু বাহুর দৈর্ঘ্য বের করছি, পি কে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, কিউ কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক দেবো। তাহলে দেখো কি হয়, x1 এর মান হবে হচ্ছে 2 মাইনাস x2 এর মান হবে হচ্ছে 7, এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে y1 টা হবে -3, এরপর হচ্ছে মাইনাস y2 হবে -3, মাইনাস মাইনাসে +3, এরপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হবে হচ্ছে 2 - 7, তাহলে হচ্ছে -5, এরপর স্কয়ার একবারে লিখলাম 25, এরপর হচ্ছে প্লাস, এখানে দেখো -3 প্লাস 3 মানে 0, 0 পর স্কয়ার দিলে 0 হয়, আর 25 এর সাথে 0 যোগ করলে 0 হবে, আর √5 মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5। এটা আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেলাম। এই ধরছি হচ্ছে পি কিউ, এই বাহুর দৈর্ঘ্য। আমি জানি না যে পি কিউটা লম্ব না ভূমি হবে, শিওর এখনো জানি না। ধরলাম পি কিউ একটা বাহুর দৈর্ঘ্য পাইছি। এবার আমরা হচ্ছে কিউ আর বাহুর দৈর্ঘ্য বের করব। দেখো, আমরা কিউ কে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো, আর হচ্ছে আর কে দ্বিতীয় বিন্দুটা স্থানাঙ্ক ধরবে, সেম ফর্মুলা হবে। তাহলে সেম ফর্মুলা হচ্ছে x1 - x2, x1 টা হবে 7 মাইনাস হচ্ছে x2 টা হবে হচ্ছে 2, এরপর হচ্ছে স্কয়ার, এরপর হচ্ছে ফর্মুলা প্লাস, এবার হবে হচ্ছে x1 হবে -3, এরপর হচ্ছে মাইনাস x2 টা হবে হচ্ছে 3, এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এখানে কত হয়, 7 - 2 5 এর পর স্কয়ার দিলে 25, একবারই লিখলাম। এরপর হচ্ছে এখানে দেখো প্লাস -3 - 3, তাহলে হচ্ছে -6, -6 এর পর স্কয়ার দিলে হচ্ছে 36। তাহলে দেখো হচ্ছে পি কিউর মান আসবে হচ্ছে 25 এর সাথে 36 যোগ করে √61। এবার দেখো আরেকটা হচ্ছে কিউ আর, এবার আমরা হচ্ছে পি আর এর দৈর্ঘ্য বের করব। অতএব পি আর বাহুর দৈর্ঘ্য হবে সেম ফর্মুলা হবে, এই ফর্মুলাই হবে পি আর, পি কে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, আর কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ফর্মুলা হচ্ছে x1 - x2, x এর মান হচ্ছে 2 মাইনাস এই x2 এর মান হবে 2, এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2, y1 টা হবে হচ্ছে -3, এরপর হচ্ছে মাইনাস, আর এইখানে হচ্ছে মাইনাস +3, এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এখানে কি হয়, এইখানে হচ্ছে 2 - 2 0, 0 পর স্কয়ার দিলে 0 হয়, এখানে -3, তাহলে হচ্ছে -6 এর উপর স্কয়ার দিলে 36, আর √36 মানে হচ্ছে 6। এবার একটা জিনিস খেয়াল করো, পি কিউ বাহুর দৈর্ঘ্য আছে কত, পি কিউ বাহুর দৈর্ঘ্যটা আছে হচ্ছে 5, কিউ আর এর বাহুর দৈর্ঘ্য আছে দেখো হচ্ছে √61। আমরা জানি √64 মানে √64 মানে 8, এই মানটা কিন্তু 8 এর কাছাকাছি, মানে এই মানটা কিন্তু হচ্ছে 7 পয়েন্ট সামথিং এরকম কিছু মান আসবে, খুব ধরো 8 এর কাছাকাছি, এটা 8 এর অনেক কাছাকাছি একটা মান। আর এই বাহুর পি আর বাহুর দৈর্ঘ্যর মান আছে 6। এইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এইটা সবচেয়ে বড় বাহু যেটা, সেইটা কিন্তু হচ্ছে অতিভুজ। তাহলে হচ্ছে পি আরটা অতিভুজ হবে। আমার একটু আঁকাতে ভুল হয়েছে, আমি আন্দাজ করে ধরছিলাম তো। তাহলে হচ্ছে অতিভুজ কোনটা হবে, কিউ আর, এই কিউ আরটা হবে হচ্ছে অতিভুজ কিউ আর, আর এটা হবে পি। আর এই দুইটা ভূমি বা লম্ব হতে পারে, ডাজন্ট ম্যাটার। সো এইটা লম্ব আর এটা ভূমি আমরা ধরবো, এটাও লম্ব হতে পারে, এটা ভূমি, ডাজন্ট ম্যাটার, কোণের সাপেক্ষে তখন হিসাব করতে হয়। এই ক্ষেত্রে আমরা কোণের সাপেক্ষে হিসাব করবো না। এখন দেখবো শর্ত মধ্যে কি লিখবা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার যদি হয় তাহলে বলবো এটা সমকোণী ত্রিভুজ, যদি না মানে তাহলে কিন্তু আমরা লিখবো হচ্ছে মানে না। তাহলে দেখো এই পাশে আমি একটু লিখলাম লম্ব স্কয়ার, ধরি এইটাই লম্ব, ধরি এটা আমি ধরলাম যে এটাই লম্ব, আর এই কিউ আর হচ্ছে এটা অতিভুজ হতেই হবে, ধরার এটা সবচেয়ে বড় বাহু, এটা অতিভুজ হতে হবে, আর এইটা ধরলাম হচ্ছে ভূমি। তাহলে দেখো আমরা দেখবো এই কন্ডিশন খাটে নাকি। তাহলে দেখো লম্বর মান কত, লম্বর মান পাইছে হচ্ছে 25, এরপর যদি স্কয়ার দেই, এরপরে স্কয়ার প্লাস হচ্ছে ভূমির মান কত পাইছি 6 এর পরে স্কয়ার দিলাম, আর সমান সমান কি হওয়া লাগবে অতিভুজ স্কয়ার। তাহলে দেখো অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে √61, এরপর হচ্ছে স্কয়ার। দেখবো বাম পক্ষ এবং ডান পক্ষ সেম রেজাল্ট আসে কিনা। এইখানে দেখো বা 5 এর পর স্কয়ার মানে হচ্ছে 25, এরপর হচ্ছে প্লাস 6 এর পর স্কয়ার মানে হচ্ছে 36, আর √1 এর পর স্কয়ার মানে হচ্ছে উঠে যাবে জাস্ট 61 থাকবে। তাহলে দেখো অর্থে বাম পক্ষে দেখো এইটার সাথে যদি এটা যোগ করি তাহলে কিন্তু 61 হয়, আর ডান পক্ষে 61 আসতেছে। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সেম রেজাল্ট আসতেছে, দ্যাট মিন্স লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানতেছে। সেহেতু সুন্দরভাবে লিখবা এইটা একটা হচ্ছে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। আর কি করতে বলছে, দেখাতে বলছে, একবার দেখানো হলো। সো আশা করি বুঝতে পারছো, আমি কিন্তু ডিটেলসে তোমাদের বুঝাইছি। এইবার গ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে 2 নঙে যে 4টা রেখা দেয়া আছে, এই 4টা রেখা দ্বারা আবদ্ধ চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। সো দেখো উদ্দীপকের 2 এর যে সমীকরণগুলো দেয়া ছিল সেগুলো লিখেছি। এইবার দেখো এই 4টা রেখা দ্বারা কতটুকু হচ্ছে ক্ষেত্রফল তৈরি করে সেইটার ক্ষেত্রফল বের করতে বলেছে। বাট এই 4টা রেখা আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি না যে মানে কোনটা থেকে কোনটা বাদ দিলে হচ্ছে ছেদ বিন্দু পাওয়া যাবে। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই 4টা রেখায় আমাদের গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে, দেন দেখতে হবে যে কোথায় কোথায় ছেদ করে আর কতটুকু হচ্ছে আবদ্ধ এই 4টা রেখা দ্বারা ক্ষেত্রফল তৈরি করে। সেহেতু আমাদের কি বের করতে হবে, এই রেখা থেকে হচ্ছে আমাদের হচ্ছে ছেদ বিন্দুটা বের করতে হবে। গ্রাফ পেপার অঙ্কন করতে গেলে কি লাগবে, আমাদের ভুজ এবং কোটির মান বের করতে হবে। সো দেখো 1 নং রেখা থেকে আমাদের হচ্ছে গ্রাফ পেপারে আঁকানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভুজ এবং কোটির মান বের করতে হবে। কিভাবে আমরা বের করি, দেখো আমরা প্রথমে হচ্ছে এই 1 নং রেখার ভুজ এবং কোটি বের করার চেষ্টা করি। x + 3y ইকুয়াল হচ্ছে 13 দিয়ে আছে। আমরা কি করি, এইটা হচ্ছে x এর মান একবার 0 বসে y এর মান বের করে, একবার y এর মান বের করে x এর মান বের করি। বাট ওর থেকে একটা সহজ ফর্মুলা আছে, কত রেখা কত অংশকে ছেদাংশ কত হয় এটা বের করার সুন্দর একটা ফর্মুলা আছে। যদি এরকম একটা সমীকরণ থাকে সেটাকে যদি আমরা হচ্ছে x / a + y / b ইকুয়াল হচ্ছে 1 এরকম ফরম্যাটে যদি আনতে পারি, তাহলে এইখান থেকে আমরা বলে দিতে পারবো যে ওই রেখাটি x অক্ষকে a, x অক্ষকে যখন ছেদ করে তখন কোটির মান 0 হয়, আবার যখন b মানে হচ্ছে y অক্ষকে ছেদ করে তখন হচ্ছে ভুজের মান 0 হয়, 0, b হবে। এরকম ফরম্যাটে আমরা লিখতে পারবো। সেহেতু এরকম ফরম্যাটে আমরা বানাবো, তাহলে তুলনামূলক অনেক সহজ হয়। তাহলে তুমি সেমই রেজাল্ট আসবে, একবার কোটির মান y এর মান 0 বসে x এর একটা মান আসবে, একবার হচ্ছে x এর মান 0 বসে y এর একটা মান আসবে, সেম হবে। বাট এইভাবে করলে দেখো খুব সহজে আসবে। দেখো এরকম যদি ফরম্যাটে বানাতে চাই আমাদের ডান পাশে 1 আনতে হবে। তাহলে 1 কিভাবে আনতে পারি, দেখো এই ডান পাশে যেইটা আছে সেইটা দ্বারা কিন্তু ভাগ করতে হবে। সেহেতু উভয় পক্ষে এই 13 দ্বারা ভাগ করব। 3d এখানে হচ্ছে প্লাস 3y ডিভাইডেড হচ্ছে 13, আর ডান পাশে 13 ডিভাইডেড 13 1 আসলো। বাট এইখানে দেখো x এর নিচে এভাবে আছে, বাট y এর নিচে হচ্ছে y এর সহগ এখানে 1 হতে হবে। বাট এখানে কি y এর সহগ 1 আছে না, 3 আছে। 3 কে কিভাবে লিখতে পারবো, এটাকে জাস্ট এর নিচে ভাগ করে দিবে। তাহলে ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ থাকলে উল্টা যায়, 3 ওইখানে যায়, সেভাবে এভাবে লিখতে পারবো। তাহলে দেখো এখন এইখান থেকে কি লিখতে পারবো, দেখো x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে a, 0, তাহলে x অক্ষকে 13, 0 বিন্দুতে ছেদ করবে, আর y অক্ষকে 0, b, তাহলে y অক্ষকে ছেদ করবে হচ্ছে 0, b। আমি ডিটেইলসে বুঝাইছি। এটা হচ্ছে 1 নং রেখার দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। আবার অনুরূপ ভাবে এই সমীকরণ দুইটা সমীকরণ আসবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, দুইটা ছেদ বিন্দু আসবে। দেখো এবার 2 নম্বর সমীকরণ দেখে লিখি, x + y ইকুয়াল হচ্ছে 13। কি করতে হবে, এরকম ফর্মুলা বানাতে গেলে উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করতে হবে। x / 3
প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড 3, আর ডান পাশে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এক্স অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে হচ্ছে 0,3 তে বিন্দুতে ছেদ করবে। আর অনুরূপ ভাবে দেখো এই 3 নাম্বার সমীকরণ থেকে আমরা এইভাবে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5। এর ডান পাশে 1 আনার জন্য উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো হচ্ছে এই 3 নং রেখাটি, এটা হচ্ছে 2 নাম্বার রেখা, আর এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এক্স অক্ষকে 5,0 আর ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। আর একটা 4 নাম্বার সমীকরণ দিয়ে আছে দেখো, ওয়াই সমান সমান 3, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ হবে। ওয়াই সমান সমান হচ্ছে 4, এটার ওই রকম ফর্মুলা নেই, এখান থেকে ডিরেক্টলি আমরা ছেদ বিন্দু বের করতে পারবো। দেখো এখানে যেহেতু এক্স চলক নাই 0, তাহলে হচ্ছে 0,4 বিন্দুতে ছেদ করবে, মানে ভুজের মান 0 হবে, কোটির মান হচ্ছে এই 4 এ হবে। এইবার আমাদের এই 1 নাম্বার সমীকরণের ছেদ বিন্দু, 2 নাম্বার সমীকরণের ছেদ বিন্দু, 3 নাম্বার সমীকরণের ছেদ বিন্দু, 4 নাম্বার সমীকরণের ছেদ বিন্দু গ্রাফ পেপারে আঁকাবো। সো এই ম্যাপটা হচ্ছে গ্রাফ পেপারে আঁকার ক্ষেত্রে অনেকগুলো আবদ্ধ ক্ষেত্রফল তৈরি হয়। একটু তোমরা এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ভালোভাবে গ্রাফ পেপারে কিন্তু অঙ্কন করতে হবে। যদি এইখানে যদি আমি একটা গ্রাফ অঙ্কন করি, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে এক্স ড্যাশ, এই উপর দিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর নিচে হবে হচ্ছে ওয়াই ড্যাশ। দেখো প্রথম বিন্দু 1 নম্বর সমীকরণ যে দুইটা বিন্দুকে সেট করে এটা আগে বসায়। দেখো এক্স এর মান 13, ওয়াই এর মান 0, এক্স এর মান +30, তাহলে ডান দিক যাবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এইটা একটা সেট বিন্দু, আরেকটা হচ্ছে আরেকটা কোনটা 0, সরি এখানে বি হবে না, 13/3 হবে, 13/3। সো দেখো এটা ভগ্নাংশ আকারে নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে 4 ধরবো। 13/3 মানে 4 পয়েন্ট সামথিং হবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এটাকে 3 ধরবো, সরি 4 ধরবো। তাহলে ভুজের মান 0, কোটির মান হচ্ছে 4, ভুজের মান 0, কোটির মান 4, পজিটিভ উপর দিক যাবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এবার একটু এই রেখাটি অঙ্কন করি। একটু আমার হয়তো আঁকাতে একটু বাঁকা হতে পারে, আমি যেহেতু হাত দিয়ে অঙ্কন করতেছি। আর এই সমীকরণগুলো এখানে উল্লেখ করবে যে এটা কয় নাম্বার সমীকরণ, এখানে আঁকাইছে 1 নাম্বার। এবার অনুরূপ ভাবে আমরা হচ্ছে এই 2 নাম্বার সমীকরণের ছেদ বিন্দু আঁকাবো। এক্স এর মান 3, ওয়াই এর মান 0, এক্স এর মান 3 তাহলে এখানে আসবে, ওয়াই এর মান 0 মানে এইখানে অবস্থান করবে। আবার এইটা এইখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে 3, এক্স এর মান 0, ওয়াই এর মান 3 এইখানে। এই রেখাটি যদি একটু অঙ্কন করে দেখো, একটু বেঁকা হলো, যাই হোক তোমরা স্কেল দিয়ে এগুলো অঙ্কন করবে। এইটা হচ্ছে 2 নাম্বার রেখা। এইবার হচ্ছে 3 নাম্বার রেখাটি হচ্ছে গ্রাফ পেপার অঙ্কন করব। দেখো এক্স এর মান 5, ওয়াই এর মান 0, এক্স এর মান 5, 3, 4, 5 এইখানে, ওয়াই এর মান 0 হলে এখানে হবে। এবার হচ্ছে এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5 এই উপর দিকে এইরকম করে মিলিত যাবে। তাহলে এই বিন্দুটা একটু মিলিত, এটা হচ্ছে 5, 5, 5 এইভাবে সমান্তরাল হবে। এবার মোটামুটি হয়েছে। এইটা হচ্ছে 3 নাম্বার রেখার সমীকরণ। এখন বলো ভাই কিভাবে আমি বুঝলাম এই দুইটা সমান্তরাল হবে? কারণ দেখো এই রেখার ঢাল আর হচ্ছে এই রেখার ঢাল বের করে দেখবা সেমই আসবে, -1 আসবে ঢাল। আরেকটা রেখা আছে দেখো এইটা, এক্স এর মান 0, ওয়াই এর মান 4 না 3 হবে, 3। দেখছো কি মিস্টেক করতেছে, ম্যাথটা অনেক বড় বুঝছো। 0 আর 3, 0 আর হচ্ছে 3, 1, 2, 3 এই এক্স অক্ষের সমান্তরাল হবে। এইবার আমাদের ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে অনেকগুলো ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র। দেখতে হবে কোন জায়গায় হচ্ছে 4টা রেখা দ্বারা ক্ষেত্রফল উৎপন্ন করে, এটা হচ্ছে 4 নম্বর রেখার সমীকরণ। ভালোভাবে খেয়াল করো। আমরা প্রথমে এইখানে আছি, দেখো এইখানে দেখো 4 নাম্বার সমীকরণ আছে, 2 নাম্বার সমীকরণ আছে এই রেখাটি, আর এইখানে 3 নাম্বার সমীকরণ আছে। বাট এইটুকু ক্ষেত্রে দেখো এই 1 নাম্বার যে সমীকরণ আছে স্পর্শই বলেনি, তাহলে আমাদের এই ক্ষেত্রফল নেওয়া যাবে না। বাট এইটুকু ক্ষেত্রফল দেখো ও চতুর্ভুজ বলছে, এখানে ত্রিভুজ আছে, এটা নেওয়ার দরকারই নাই।
এইটা ত্রিভুজ আছে, আরেকটা ক্ষেত্রফল চতুর্ভুজ তৈরি হয়েছে। দেখো আমি একটু যদি ভালোভাবে মার্ক করি, দেখতেছো এইখানে দেখো হচ্ছে আমাদের এইটা হচ্ছে কাঙ্ক্ষিত ক্ষেত্রফল বের করতে হবে ভালোভাবে। দেখো এইখানে দেখো হচ্ছে 4 নাম্বার সমীকরণ গেছে, আবার 3 নাম্বার সমীকরণও কিন্তু এই রেখাকে স্পর্শ করে গেছে। আবার দেখো এইটা 1 নাম্বার সমীকরণ আছে, আবার দেখো 2 নাম্বার সমীকরণ আছে। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত এইটুকু ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে বের করবো? এটা যদি সুন্দরভাবে চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র হতো, আমরা দৈর্ঘ্য বা বর্গক্ষেত্র হতো, বাহুর মান বের করে ওই ক্ষেত্রফল ফর্মুলা ইউজ করতাম। বাট এটা কি বর্গ বা এইটা কি হচ্ছে কোন আয়তক্ষেত্র? এটা একটা চতুর্ভুজ, কি রকম আমরা জানি না, সেহেতু আমাদের কি করতে হবে, এই ছেদ বিন্দু বের করব, দেন ওইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে হাফ ইন্টু x1 y1 y2 x2 y2 y ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের কি লাগবে? ছেদ বিন্দু লাগবে। কোন কোন বিন্দুর ছেদ বিন্দু লাগবে একটু এই ত্রিভুজকে নামকরণ করি। এইটা ধরি হচ্ছে এ বিন্দু, বুঝছো? এটাকে যদি এ বিন্দু ধরি, এটাকে হচ্ছে ধরো বি বিন্দু, এইটাকে ধরবো হচ্ছে সি বিন্দু, আর এইটাকে আরেকটা কোথায় হবে, আরেকটা এইখানে হবে। এটা একটু এইদিকে আসতো, বুঝছো? আমি একটু পারফেক্টলি অঙ্কন করতে পারিনি তো। এটা হচ্ছে এ বি সি ডি, এই 4টা বিন্দুর স্থানাঙ্ক ছেদ বিন্দু বের করো। কিভাবে বের করো? দেখো আমরা প্রথমে এ বিন্দুর ছেদ বিন্দু বের করার চেষ্টা করব। এইটুকু মিশে দেয়। দেখো এই বিন্দু ছেদ বিন্দু কিভাবে পাবো? এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ দুইটা পরস্পরকে স্পর্শ করেছে, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ সমাধান করে পাই। তাহলে দেখো 1 আর 2 কিভাবে সমাধান করবো? তুমি যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, অপনয়ন, বজ্রগুণ, প্রতিস্থাপন, যে কোনো। আমরা হচ্ছে কি করবো দেখো, এটা আরো সহজ হবে। দেখো এইটার চলক আর এইটার চলক সেম আছে, আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করে এটা সমাধান করতে পারবো। তাহলে 1 নাম্বার সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নাম্বার করি, তাহলে দেখো হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল হচ্ছে 13, আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে 3। বিয়োগ যদি করে এই নিচেরটার চিহ্ন পরিবর্তন হয়, এখানে আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস, এখানে সে মাইনাস প্লাস হবে মাইনাস। তাহলে দেখো হচ্ছে এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, 3y মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে 2y প্লাস 2y। আর এখানে হবে হচ্ছে 13 থেকে যদি 3 মাইনাস করো তাহলে হবে হচ্ছে 10, বা y এর মান হবে হচ্ছে 10 ডিভাইডেড 2, দ্যাট মিন্স y এর মান আসলে হচ্ছে 5। এখন y এর মান 1 বা 2 নাম্বার সমীকরণ যেইটাতে বসাও আমাদের x এর মান চলে আসবে। 2 এ বসাই, y এর মান 2 এ বসাই, তাহলে কি হয়, x প্লাস y এর পরিবর্তে কত 5 ইকুয়াল হচ্ছে 3, বা x এর মান আসবে হচ্ছে 3 মাইনাস 5 মানে হচ্ছে -2। তাহলে আমরা হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক একটু এই পাশে লিখে রাখি, আমরা এখানে জায়গা নাই তো। তাহলে আমরা এর মান কত পাইলাম? a বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে x এর মান -2, y এর মান হচ্ছে +5। অনুরূপ ভাবে আমাদের হচ্ছে বি বিন্দুর এবার সমীকরণটা সমাধান করব, ওই বিন্দুর ছেদ বিন্দু বের করার চেষ্টা করব। তাহলে দেখো হচ্ছে বি বিন্দু কোন কোন রেখাকে ছেদ করছে, দেখো তো এই বি বিন্দুটা দেখো, এই 3 নাম্বার রেখা আর এটা কত 1 নাম্বার রেখা, এই বি বিন্দুর ছেদ বিন্দু পাবো হচ্ছে এই 3 নাম্বার রেখা আর হচ্ছে 1 নাম্বার রেখা সমীকরণ সমাধান করব। তাহলে 1 নাম্বার, আবার একটু ভালোভাবে দেখি, 1 নাম্বার আর 3 নাম্বার, দেখো 1 নাম্বার এবং 3 নাম্বার দেখো সেম করবে, 1 থেকে 3 বিয়োগ দিলে সমীকরণ সমাধান হবে। তাহলে 1 বিয়োগ 3 করি, 1 বিয়োগ 3 যদি করি তাহলে দেখো 1 নাম্বার সমীকরণ হচ্ছে x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 13, আর 3 হচ্ছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 5। বিয়োগ যদি করে এই চিহ্নের পরিবর্তন হবে, তাহলে দেখো ax মাইনাস x কাটা, 3y মাইনাস হয় তাহলে হচ্ছে 2y, আর এখানে হবে হচ্ছে 13 থেকে -5 যদি করো 8, তাহলে y এর মান আসবে হচ্ছে 4। y এর মান কত আসবে? y এর মান আসবে হচ্ছে 4। এখন y এর মান যে কোনো একটা 1 বা 3 যে কোনো একটাতে বসাবো। y এর মান আমি 3 এ বসাই, 3 এ বসাই যদি, তাহলে দেখো x প্লাস y এর পরিবর্তে হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 5। তাহলে দেখো অতএব x এর মান হবে 5 - 4 মানে হচ্ছে 1। তাহলে আমরা
বি বিন্দুর স্থানাঙ্ক বললাম এক্স এর মান 1, বি বিন্দুর স্থানাঙ্ক বললাম হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 4। এটা লিখে রাখি। এবার আমরা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। এই সি বিন্দু কিভাবে মানে ছেদ বিন্দু বের করার চেষ্টা করব। দেখো ওই সি বিন্দুতে কোন কোন রেখা ছেদ করছে ওই দুইটা সমীকরণ সমাধান করব। এই সি বিন্দুতে দেখো হচ্ছে এই 3 নাম্বার রেখা আর হচ্ছে 4 নাম্বার রেখা ছেদ করেছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই 3 নাম্বার রেখা আর 4 নাম্বার রেখা সমাধান করতে হবে। দেখো এখানে এক চলকই না, এক্স এর চলক নেই, একটা চলক আছে, সেহেতু কিভাবে সমাধান করব। এবার লিখবা হচ্ছে কত কত 3 আর 4, 3 ও 4 সমাধান করে পাই 3 ও 4 সমাধান করি। সমাধান যদি করি তাহলে দেখো হচ্ছে ওয়াই এক নাম্বার সমীকরণ ডিরেক্টলি ওয়াই এর মান বসিয়ে দিতে পারতেছি। এখানে একটা যেহেতু চলক, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে 3 ইকুয়াল হচ্ছে 5, বা এক্স এর মান আসবে দেখো 5 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2। আর এটার ওয়াই এর মান কিন্তু জানি, তাহলে ওয়াই এর মান কিন্তু জানি, ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে 3 আর 4 নং সমীকরণ যদি সমাধান করি, এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 3। এক্স এর মানে সি এর মান এখানে লিখি, এক্স এর মান হচ্ছে 3, এক্স এর মান কত সরি 2, আর ওয়াই এর মান হচ্ছে 3। এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 3 লিখে রাখলাম। এবার আমরা হচ্ছে ডি নাম্বার সমীকরণ ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো এখন এই বিন্দু কিভাবে মানে ডি বিন্দু কিভাবে পাবো, দেখো এইটা কিন্তু হচ্ছে এক্স ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে ভুজের মান 0, এটা শিওর আমরা জানি। কোটির মান কিভাবে পাবো, দেখো এইখানে দুইটা রেখা ছেদ করছে, 4 নাম্বার রেখা আবার 2 নাম্বার রেখা, যে কোনো একটাকে সমাধান করলে একই মান আসবে। তুমি দুইটাকে সমাধান করে দেখতে পারো, এই 2 নাম্বার সমীকরণ সমাধান করবে আর হচ্ছে 4 নাম্বার সমীকরণ সমাধান করবে, ছেদ বিন্দু একই আসবে। আমরা হচ্ছে আমি দুইটাই দেখাচ্ছি। দেখো 2 নাম্বার সমীকরণকে সমাধান করব, 2 নাম্বার সমীকরণটি ওয়াই অক্ষকে ছেদ করে। এবার হচ্ছে আমরা ডি বিন্দু বের করার চেষ্টা করব, ডি বিন্দু স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। তাহলে দেখো এইটা লিখবা হচ্ছে 2 নং রেখা ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে এক্স এর মান 0, এক্স এর মান 0। এখন 0 হচ্ছে এখানে বসে, দেখো এক্স এর পরিবর্তে 0 প্লাস ওয়াই প্লাস হচ্ছে 3, অতএব ওয়াই এর মান আসলো 3। তাহলে এই বিন্দুর হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 3। আবার দেখো 4 নাম্বার সমীকরণ সমাধান করে সেম রেজাল্ট আসবে। এমনি দেখা যাচ্ছে তোমরা যে কোনো একটা দেখবা, লিখবা হচ্ছে 4 নং রেখা ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে। তাহলে এক্স এর মান 0 হবে। এই সমীকরণ দেখো এক্স চলক নয়, তাহলে ডিরেক্টলি ওয়াই এর মানে দেখো 3 আসতেছে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক যেভাবে করে সেম আসলো, 3 কমা 0 কমা হচ্ছে 3। বুঝছো, এইটাকে তোমরা একটু গ্রাফলি অঙ্কন করলে একবারে পারফেক্টলি হবে। আমি হাত দেখাচ্ছি তো এই জন্য একটু আমার আগাতে একটু 19-20 হয়েছে। তাহলে দেখো আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পাইলাম সেম, এইটাতেও সেম আসবে, এটাতে যে কোনো একটা করবো। ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,3। এখন 4টে বিন্দু স্থানাঙ্ক পাইছি, এখন কোন ব্যাপার ক্ষেত্রফল বের করা এখন কিন্তু আর ব্যাপার না, এখন সব মিশিয়ে দিলেও হবে। জাস্ট এই 4টা বিন্দু এইবার যেহেতু তোমার নামকরণ করবে সেটা লিখবে। অতএব আমি যেটা নামকরণ করছি এ বি সি ডি, চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল তো এই ফেমাস ফর্মুলা হচ্ছে 4টে বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেখলে হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, 4টে বিন্দু হচ্ছে, তারপরে x4 y4, আবার কিন্তু প্রথম বিন্দু স্থানাঙ্ক শেষে দিতে হয় x1 y1। বুঝছো, এইবার দেখো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে যে বিন্দু থেকে ধরবো, হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। বুঝছো, আর যে বিন্দুতে জিরোর পরিমাণ বেশি থাকবে বা 0 থাকবে যে বিন্দুতে, সেইটাকে প্রথমে নেব। কেন, এগুলো আড়াআড়ি গুণ করতে হয়, 0-এর সাথে যেটাকে গুণ করো সেইটা কিন্তু 0 হয়, আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেক ইজি হয়। বুঝছো, এজন্য আমরা কি করব, এই ডি বিন্দু যে আছে এটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো। তাহলে এই ডি বিন্দু থেকে হয় ঘড়ির কাঁটার
দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। সো আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। ও সেহেতু নামকরণটা ডি বিন্দু থেকে লিখবা DCBA। এখানে নামকরণটা আমার একটু মিস্টেক হয়েছে, একই আসবে। তুমি হচ্ছে ABCD হলে একই আসবে, বাট ডি বিন্দুতে জিরো আছে, জিরো যেখানে থাকবে ওইটার ক্যালকুলেশন করতে ইজি হবে। সেহেতু আমরা DCBD, আমরা হচ্ছে ঘড়ির কাঁটার এটা কি ঘড়ির কাঁটার বিপরীতে DCB এর ক্ষেত্রফল বের করবো। DCBA এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে এটাকে প্রথম বিন্দু, এটাকে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক, এটাকে তৃতীয় বিন্দু স্থানাঙ্ক, এটাকে চতুর্থ। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো, হাফ ইন্টু ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো, ডি বিন্দুর স্থানাঙ্ক 0,3, এক্স এর মান 0, ওয়াই এর মান 3। এরপর হচ্ছে ডির পরে সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3। এরপরে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,4। আর একটা এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস মাইনাস 2,5, তো এর মান 5। আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক বসাতে হয় 0 আর হচ্ছে 3। এখন নিয়মটা কি, এবার হচ্ছে উপর থেকে আড়াআড়ি গুণ করে যোগ করতে হয়। দেখো এর সাথে এটা গুণ করে যোগ করতে হবে, এটা গুণ করে যোগ করব। তাহলে দেখো 0 না সুবিধা দেখছো, এটার সাথে এটা গুণ করলে 0-এর সাথে 0 হবে। এরপরে প্লাস 2 এর সাথে 8 গুণ করলে 4 গুণ করলে 8। এরপর হচ্ছে প্লাস 1 এর সাথে 5 গুণ করলে 5। এরপর হচ্ছে প্লাস মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে -6, প্লাস মাইনাসে -6 হবে। এরপরে হচ্ছে এই দিক থেকে আড়াআড়ি গুণ করে বিয়োগ করতে হয়, এই দিক থেকে আড়াআড়ি গুণ করে বিয়োগ করতে হয়। তাহলে দেখো 2 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6, কিন্তু ফর্মুলার মাইনাস। এরপরে মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে 3, এরপরে ফর্মুলার মাইনাস। মাইনাস 2 এর সাথে 8 গুণ করলে -4 গুণ করলে -8, মাইনাস মাইনাসে +8, 0 এর সাথে এটা গুণ করলে -0। মডুলাস ইউজ করতেছি, নেগেটিভ আসতে পারে। দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে একবারই করবে। দেখো 0 0 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 5 -6 -3 +8। তাহলে দেখো আসবে হচ্ছে +6 আসবে। মডুলাসের ভেতর প্লাস আর মাইনাস উভয় প্লাস হয়, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে +6। তাহলে হাফ গুণন হচ্ছে 6। দেখো এই 2 দ্বারা 6 কে গেলে 3, তাহলে অবশেষে এইটুকু চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3 বর্গ একক। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো এই প্রশ্নটা হচ্ছে ইজি, বাট বুঝছো এই চারটা সমীকরণ সমাধান করে কতটুকু যে গ্রাফ পেপারের আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন করবে এটা একটু টাফ। সো আমার তরফ থেকে যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করেছি। আর এইখানে আমার একটু গ্রাফ একটু 19-20 হয়েছিল, এই কারণে যে আমি হাত দেখাইছি। তোমরা যখন গ্রাফ পেপারে অঙ্কন করবে, স্কেল দিয়ে অঙ্কন করবে, একেবারে পারফেক্টলি বুঝতে পারবে যে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।